TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশের 54তম বিজয় দিবস। আজকে বাংলাদেশের এই বিজয় দিবস নিয়ে আমরা কথা বলবো। এই 54তম বিজয় দিবসে বাংলাদেশের বিজয়ের যে 54 বছর প্রত্যাশা এবং প্রাপ্তি আপনার আমাদের সকলের কতটা পূরণ হয়েছে সেটা নিয়ে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার এবং কালচারাল অ্যাক্টিভিস্ট, এবং একই সাথে আমরা যেটা বলেছি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, অর্থাৎ একজন প্রবীণ, যিনি মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সরাসরি মুক্তিযুদ্ধের সাথে জড়িত, এবং পাশাপাশি একজন নতুন প্রজন্ম যারা স্বাধীনতা পরবর্তীতে জন্মগ্রহণ করেছেন, তিনি তেমন একজন আলোচক। তার দৃষ্টিতে আমাদের এই মুক্তিযুদ্ধের বা আমাদের এই বিজয়ের 54 বছর পরে প্রত্যাশা প্রাপ্তি কি, এই চুলচেরা বিশ্লেষণ আজকের অনুষ্ঠানে আমরা করতে চাইব। জনাব আহনাফ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, জনাব আহনাফ আলম এবং জনাব জিয়াউদ্দিন আহমেদ, ফ্রিডম ফাইটার এবং কালচারাল অ্যাক্টিভিস্ট, আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছেন। প্রথমেই আজকের যে বাংলাদেশের বিজয়ের 54 বছর এবং প্রত্যাশা প্রাপ্তি, এই বিষয়টি পুরোপুরিভাবে আলোচনা করার আগে আমি আজকের বিষয় সম্পর্কে একটু ভূমিকা দিতে চাই বাংলাদেশের এই স্বাধীনতার বিষয়টি নিয়ে। তারপরে আপনাদের কাছে, আপনাদের বিশেষ করে ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কাছে জানতে চাইব তার মুক্তিযুদ্ধ জীবনের, সে কেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে প্রাপ্তি নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন, 54 বছর পরে এসে আজ কোথায় দাঁড়িয়ে আছি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু আজকের এই বিজয় দিবস সম্পর্কে ভূমিকায় দুটো কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজ আমরা শুধু বাংলাদেশের বিজয় দিবসের গল্প বলবো না, আজ আমরা ফিরে যাব সেই প্রশ্নে, কেন এই দেশটির জন্ম হয়েছিল, কেন একটি জাতিকে রক্ত দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয়েছিল। এই ইতিহাস 1971-এ হঠাৎ করে শুরু হয়নি, এর শেকড় অনেক গভীরে। 1940-এর লাহোর প্রস্তাব, যেখানে ছিল স্বায়ত্তশাসনের স্বপ্ন, কিন্তু 1947-এর জন্মের পরই পূর্ব বাংলা পরিণত হয় শোষিত উপনিবেশে। ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয় 1952-তে, আর তার প্রতিবাদে রাজপথে রক্ত দিয়ে বাঙালি বলে দেয়, ভাষা কেড়ে নিলেও জাতিসত্তা কেড়ে নেওয়া যায় না। তারপর আসে 6 দফা, বাঙালির বাঁচার দাবি, আসে 69-এর গণ অভ্যুত্থান, শোষণের বিরুদ্ধে বিস্ফোরণ, আসে 70-এর নির্বাচন, রায় দেয় জনগণ বঙ্গবন্ধুকে, কিন্তু জনগণের দেয়া রায় মানা হয়নি। আর তখন ইতিহাসের মঞ্চে উঠে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, লক্ষ কণ্ঠের নীরবতায় উচ্চারিত হয় স্বাধীনতার ডাক, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আর এই বজ্রকণ্ঠের ঘোষণার কারণে 25শে মার্চের কাল রাতে নিরস্ত্র মানুষের উপর নেমে আসে পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের অশ্রুর বিনিময়ে জন্ম নেয় একটি মানচিত্র, বাংলাদেশ। কিন্তু বিজয়ের আজ 54 বছর পর দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করতে হয়, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য কি অর্জিত হয়েছে? যে শক্তি একদিন এই দেশের জন্মের বিরোধিতা করেছিল, তারা কি আজও সক্রিয়? মুক্তিযুদ্ধের চেতনা কি রাষ্ট্রের প্রতিটি স্তরে জীবিত, নাকি স্বাধীনতা মানে কেবল শাসক বদল, স্বাধীনতা মানে কেবল রাষ্ট্রের চরিত্র বদল? আজ স্বাধীনতার 54 বছর পর দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, সে চরিত্র কতটা বদল হয়েছে? বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক শক্তিশালী। স্বাধীনতার সময় যে দেশটি ছিল ধ্বংসস্তূপে পরিণত, আজ সেই দেশ পদ্মা সেতু নির্মাণ করে, মহাকাশে স্যাটেলাইট পাঠায়, বিশ্ব অর্থনীতিতে নিজের জায়গা তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়ন কি মানুষের জীবনে স্বস্তি এনেছে? বৈষম্য কি কমেছে? ন্যায় বিচার কি নিশ্চিত হয়েছে? যে মুক্তিযুদ্ধ হয়েছিল শোষণের বিরুদ্ধে, আজ সেই শোষণ কি নতুন রূপে ফিরে আসেনি? যে রাষ্ট্রের স্বপ্ন ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র আজ কি শক্ত ভিতের উপর দাঁড়াতে পেরেছে?
আজকের তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা কি মুক্তিযুদ্ধের চেতনা অনুভব করছে, নাকি বিজয় দিবস কেবল একটি ছুটির দিনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে? ৫৪ বছরে বাংলাদেশ অর্জন করেছে গৌরব, আবার হারিয়েছে কিছু মূল্যবোধও। এই অর্জন আর প্রাপ্তির মাঝখানে দাঁড়িয়ে আমাদের দরকার সৎ আত্মসমালোচনা, কিন্তু সেটিও আজ প্রশ্নবিদ্ধ। যদিও প্রশ্ন করা মানেই রাষ্ট্রবিরোধিতা নয়, সমালোচনা মানেই সরকারের বিরোধিতা নয়, বরং প্রশ্নই একটি রাষ্ট্রকে এগিয়ে নেয়, কিন্তু সেটিও আজ দারুণভাবে হোঁচট খাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া আজ ভীষণভাবে জরুরি, কারণ ১৯৭১ একটি বছর নয়, একটি আর্তনাদ, একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। মায়ের কোল খালি হয়েছিল, তবু মাথা নত হয়নি। গ্রাম পুড়েছিল, শহর রক্তে ভেসেছিল, তবু জন্ম হয়েছিল একটি পতাকার। এই পতাকা কেবল এক টুকরো কাপড় নয়, এটা শহীদের রক্তের রাঙানো ইতিহাস। এটি সম্ভ্রম হারানো মায়ের নীরব কান্না, এটি অস্ত্র হাতে নেওয়া কিশোরের অসমাপ্ত স্বপ্ন। সুপ্রিয় দর্শক, তো চলুন বাংলাদেশের এই ৫৪ বছরের এই প্রশ্নগুলো নিয়েই আজকের আলোচনা শুরু করি। আগেই বলেছি যে আজকের অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি, একজন প্রবীণ যিনি মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তার কাছে জানতে চাইব যে প্রেরণা নিয়ে, যে উদ্দীপনা নিয়ে তিনি ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর ৫৪ বছর পরে সেই অবস্থাটা একই আছে তার সেই স্বপ্ন, নাকি পরিবর্তন হয়েছে? তেমনিভাবে আজকে নতুন প্রজন্মের সাক্ষী, মুক্তিযুদ্ধের প্রেরণায় উৎস তার ভেতরে উচ্চারিত, সেই তার কাছেও কি মনে হয়েছে যে তাদের পূর্ব প্রজন্ম যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে গল্প তাদেরকে বলেছে মুক্তিযুদ্ধ নিয়ে, সেটি কি সত্যি সত্যি আজকে সেভাবেই আছে, নাকি ৫৪ বছর পরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। প্রথমে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ফ্রিডম ফাইটার এবং কালচারাল অ্যাক্টিভিস্ট, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে কথাগুলো আমি বললাম, যে ৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমি সেই প্রেক্ষাপটটা প্রথমে একটু জানতে চাইব, এবং সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে ৫৪ বছর পরে এসে আপনি কি দেখছেন যে উদ্দীপনা নিয়ে, যে উদ্দীপনা নিয়ে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেটা আজও বিরাজমান, নাকি সেখান থেকে অনেক দূরে, যোজন যোজন দূরে আমরা সরে আছি? ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। অনেক ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তো খুব সুন্দর করে রানা আহমেদ প্রেক্ষাপটটা বললেন। আমার বলার কিছু নাই, শুধু এটা বলা আছে যে ওই সময়ে কেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এটা 1969-এ পাকিস্তানের একটা ইয়ার বুক বের হয়েছিল, যে দেখানো যে 23 বছরের ব্যবধান, যাতে পাকিস্তানিরা 80% তাদের আর্মি ছিল 47-এ, মুক্তিযুদ্ধের আগে তাদের 80% রয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রাইমারি স্কুল ছিল 38,000, আমরা কমে হয়ে গেছে 36,000, তাদের ছিল 5,000, তাদের 48,000। ঠিক এইভাবে 70% আর্নিং আমরা করতাম ইস্ট পাকিস্তান, কিন্তু আমরা পেতাম মাত্র 40% খরচ করার জন্য। যার জন্য এই যে একটা আমাদের মধ্যে যে একটা বঞ্চনা মানুষ জানলো, যার জন্য যখন বঙ্গবন্ধু শেষ সময়ে যখন অটোনমি চাইলেন, যে আমরা অটোনমি ছাড়া আমাদের দেশে বাঙালিকে উন্নত করা যাবে, তখন কিন্তু মৌলানা ভাসানী সহ সবাই সাপোর্ট দিল এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। এই যে নির্বাচনে আমরা জিতলাম, কেন জিতলাম? যে আমরা আমাদের যে সম্পদ তারা ফিরিয়ে নিয়ে গেছে, ওগুলো এনে আমরা আমাদের বাঙালিদের ইস্ট পাকিস্তানকে আমরা সমৃদ্ধ করতে হবে। কিন্তু স্বাধীনতা হওয়ার যে স্বপ্নটা, সেটা ছিল ভিতরে, কারণ আমরা জানি যে বারবারে তারা বাঙালি যখন প্রধানমন্ত্রী হয়েছে, তারা এসে আর্মির আসতো, এসে সবাইকে সরিয়ে দিত। একটা বঙ্গবন্ধুর একটা আশা ছিল যে হয়তো এবার তা দিতেই পারে, যার জন্য উনি কিন্তু রয়ে গেছিলেন, যেখানে উনি জানতেন যে এটা একটা বিরাট গণতান্ত্রিক পদ্ধতি আসাটা সর্বজনীয়। কিন্তু যখন তারা আমাদের 25শে মার্চে অ্যাটাক করলো, মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধের জন্য কিন্তু আমরা তৈরি ছিলাম না, মনে মনে তৈরি ছিলাম রাজনৈতিক ভাবে। কারণ আর্মিরা, বঙ্গবন্ধু বলতেন, তোমরা যে ব্রিগেডিয়ার গেলেন চিটাং থেকে বাংলাদেশি, না মনে হচ্ছে না, মজুমদার সাহেব, ওনাকে বলেছিলেন যে এখন চুপ করে থাকো, কারণ এখন আমরা আর্মিদের সাথে কথা বললে
আমাদের দেশদ্রোহিতা হতে পারে। আমাদের তো প্রধানমন্ত্রী আমরাই হব। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে তারা কিন্তু 25 মার্চে অ্যাটাক করলো ইপিআর পুলিশ। বঙ্গবন্ধু তো ইশারা দিয়ে গিয়েছিলেন যে আমি যদি না বলতে পারি তোমরা ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঝাঁপিয়ে পড়তে হলে আমরা তো প্রিপেয়ার ছিলাম না। আমাদের ছাত্ররা তারা ফ্ল্যাগ তুলছে কিন্তু লাঠি নিয়ে প্যারেড করছে। তা আমাদের একমাত্র সম্বল ছিল যে আর্মি, পুলিশ, ইপিআর তারা। তো আর্মিরা লাকিলি এই যে বেঙ্গল রেজিমেন্ট গুলো তারা চিটাগাং, কুমিল্লা সব জায়গাতে যখন তারা অ্যাটাক হলো, তারা যখন বেরিয়ে আসলো, ইভেন 25শে মার্চের আগে 23শে মার্চে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট জয়দেবপুরে তারা কিন্তু বিদ্রোহ করছিল, কারণ তাদেরকে ওখানে আর্মস নেওয়ার জন্য পাঠাচ্ছিল। এই ইতিহাসগুলো জানা দরকার যে মুক্তিযুদ্ধ আমাদের উপর এমন ভাবে এমন সময় আসলো, আমরা তৈরি হতে সময় লেগেছে। কিন্তু একটা জিনিস হয়েছে যে মুক্তিযুদ্ধের এই যে আর্মিরা তারা আসলো, তারপরে তারা ভারত কিন্তু প্রথমে আমাদের অস্ত্র দেয় না, কারণ তারা আমরা রেবেল, তারা কিভাবে আমাদের অস্ত্র দিবে। তারা দেখতে চাইলে যে এরা পারবে কতটুকু। এই যে বেঙ্গল রেজিমেন্টরা, আমি লাকিলি 4 এপ্রিল থেকে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের সাথে ছিলাম শফিউল্লাহ। প্রথম যেটা মিটিং হলো তেলেপাড়াতে, আমরা 3 জন ছাত্রের মধ্যে আমিও ছিলাম। তখন তারা ডিসাইড করলেন, সেক্টরগুলো ভাগ করা শুরু করলেন, এবং ইন্ডিয়ানরা যে তারা 3 মাস আমাদের অস্ত্র যেগুলো আছে ওগুলো দিয়ে পাকিস্তানের আর্মি বর্ডার কাছে যেতেই পারে না। তখন তারা আমাদের অস্ত্র দিল, শরণার্থীকে তারা হেল্প করছিলই। তখন তাদের কনফিডেন্স আসলো যে এদেরকে আমরা ট্রেনিং দিতে পারবো। তারপরে 9টা মাস আমাদের মুক্তিযুদ্ধ ট্রেনিং হলো, গেরিলা ট্রেনিং হলো, বাড়লো। লাস্টে যখন যুদ্ধ হলো 3 তারিখে ডিসেম্বরে সম্মিলিত ভাবে, তখন তাদের জেনারেল স্বীকার করলেন যে আমরা মুক্তিযোদ্ধারা সব জায়গায় বসে আছে, আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়নি ঢাকা দখল করা। এটা আমি কেন বলছি যে আমরা ভারতীয়রা বলে, পাকিস্তান বলে এটা ইন্ডিয়া পাক যুদ্ধ, কিন্তু আমি সবসময় বলতে চাই এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 30 লক্ষ আমাদের শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধারা দেশ অলমোস্ট ভিতরে হয়ে গেছিলেন, এবং ইন্ডিয়ান আর্মিরা স্বীকার করতেন। বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা বলি যে ভারত আমাদের যেভাবে সহায়তা করেছেন, ঠিক আমরাও ভারতের এত বড় একটা বিজয় পাকিস্তান বিরোধিতা করে জিততে পারেন নাই, সেই জন্য আমরাও আমাদের রক্ত দিয়ে তাদেরকে অর্জন করার জন্য, তারা আজকে কিন্তু ওই উপমহাদেশটা বিরাট শক্তি। তো আমি এটাকে মিউচুয়াল ভাবে দেখতে চাই, কারণ বন্ধুত্ব রাখতে হলে আমাদের দুই গ্রুপেরই আমাদের সম্মান রাখতে এবং ইতিহাস জানতে হবে। এটা একটা কথা। সেকেন্ড কথা যেটা রানা বললেন যে এতদিন পরে প্রাপ্তি, আমরা সবাই জানি আমাদের প্রাপ্তি যে আশা ছিল, যে আশা নিয়ে আমরা পাকিস্তানের সাথে ভাগ হতে চাচ্ছিলাম, সেটা হয় নাই। কেন হয় নাই? আমি কেন হয় না এটা বলতে চাই যে আমরা ইতিহাসটাকে জানি না। যখন যে প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট, তারা কিন্তু তাদের দলের ইতিহাসটাকে তুলে ধরেছেন। এই যে ইভেন আমি সিম্পল একটা কথা বলি, 11টা সেক্টরের যে আর্মির সেক্টর কমান্ডার, আমি এখন পর্যন্ত কোনো বিজয় দিবসে তাদেরকে ইনভাইট করতে কোনো সরকারকে দেখি নাই। শহীদ হয়েছেন 30 লক্ষ মানুষ, তাদের যে পরিবার, তাদেরকে আমরা জাতীয়ভাবে কোনোদিন জানিও না তাদের ছেলেমেয়েরা, তাদের জায়েরা কিভাবে তাদেরকে বড় করতে পেরেছেন না পারেন নাই। তো আমরা যেহেতু বয়স হচ্ছে, 69 গণহার আন্দোলনে আমার নামে ওয়ারেন্ট ছিল, আইয়ুব খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে সশস্ত্র। তারপরে বাবা শহীদ হয়েছেন, উনি হেড অফ দ্য সার্জারি ছিলেন সিলেট মেডিকেল কলেজে। সবাই চলে গেছে, উনি যান নাই। উনি বলছেন যে আমি হাসপাতাল ছেড়ে যাবো না। ওখানে খালি উনাকে না, ওনার সাথে শ্যামলকান্তি লাল, একটা জুনিয়র ডাক্তার, অ্যাম্বুলেন্স ড্রাইভার করবেন আলী, মাহমুদুর রহমান, পুরো টিমকে সিলেট মেডিকেল কলেজের ভিতরে তারা ঢুকে গুলি করে মারে 9 এপ্রিলে প্রথম দিকে। তাদের কবর ওখানে আছে, ওটা এখানে বুদ্ধিজীবী সৌধ। কিন্তু এই যে স্যাক্রিফাইস গুলো, এই যে প্রত্যেকটা মানুষ, এটা কিন্তু আমরা যদি না জানাতে পারি, তাহলে মানুষ জানেই না যে স্বাধীন দেশটা কত কষ্ট করে স্বাধীন হয়েছিল। এটা যদি না জানে, তখন মানুষ দুর্নীতি করবে, মানুষ অনেক কিছু করবে, মনে করবে তারা যে সামাজিক ভাবে বা পলিটিক্যালি যেখানে আসবে। এই যে আজকে প্রজন্মরা জানে না যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, গত 15-16 বছর আমরা তো মুক্তিযুদ্ধের ইতিহাস বলি নাই, আমরা নিজেদের ইতিহাস বলছি। আমাদের যে যারাই আসছে রাজনীতি তারাই বলেছেন। তো এটা আমাদের একটা ভুল হয়েছে, ক্ষতি হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের বিরোধী যারা করেছিল, আজকে যারা তাদের সন্তানরা কিন্তু ওই যুদ্ধপথে ছিল না, কিন্তু তাদেরকে আমরা জোর করে যুদ্ধপথে বানাতে চাওয়ার কোনো দরকার নাই, কারণ তাদের পূর্বপুরুষরা ভুল করেছে,
তারা যদি বলে যে আমাদের ভোট, যেমন নাৎসিরা বলেছে, তারা এখন এই যে জেদ করে আমরা ওই সময় আমরা ঠিক করেছি বা অন্য একটা ন্যারেটিভ দিতে চাচ্ছে, এটা তাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। আমরা অনেক ভুল হয়েছে নিশ্চয়ই, কোথাও কোথাও হাসিনা সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা তো হয়েছে। এগুলো যখন আমরা স্বীকার করব দেশের জন্য, মানুষের জন্য, তখন আমি মনে করব যে আমাদের ভিতরে, আমি একটা বলি, বারবার বলি যে বাংলাদেশে কিন্তু জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব কিন্তু একজন একজন আত্মীয় স্বজন। এটা ইন্ডিয়া থেকে আসলে, পাকিস্তান থেকে আসে না। এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই জামাত করে। কেন? তাদের ফিলোসফি আলাদা। তো আমাদের মধ্যে মিলাটা কিন্তু খুব ইজিয়ার যদি আমরা মনে করি যে আমার অর্জন যেটা করেছি এটার জন্য গর্বিত, আর যেটা ভুল করেছি এটার জন্য বলা যে এটা আমার মিস্টেক হয়েছিল। আমি এখানে থামবো, রানা, তোমার অনেক সময় নিলাম। অনেক ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন। আপনি আপনার কথাটা বললেন, যদিও আরো অনেক প্রশ্নই আপনার কাছে আমার থাকবে। এক্ষেত্রে এখন আমি একটু যেতে চাই আমাদের আহনাব আলম, জনাব আহনাব আলম। যখন মুক্তিযুদ্ধ হয় তখন আপনার জন্ম হয়নি, এমনকি মুক্তিযুদ্ধের পরেও, দেশ স্বাধীনের পরেও 1 দশক বা 1.5 দশক পরে আপনার জন্ম, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় আপনি বিশ্বাস করেন, লালন করেন, মনের মধ্যে সেটাকে গ্রথিত করেন। তো এটা করেছেন হয়তো আপনার বাবার কাছে শুনেছেন, দাদার কাছে শুনেছেন, অথবা আত্মীয় স্বজন বা বড় বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে শুনে শুনে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে নিমজ্জিত করেছেন। আজকে যে এই যে শোনার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনার ভিতরে যে ছবি আপনি এঁকেছিলেন আপনার চোখের সামনে, যে ক্যানভাসে আপনি সুন্দর একটি ছবি এঁকেছিলেন, আজকে 54 বছর পরে, গত বছরও আমরা দেখেছি, এই বছরও দেখলাম, এই বিজয় দিবসে কুচকাওয়াজও হয়নি। অর্থাৎ বিজয় দিবসকে জানি না কেন করা হয়নি, সেটা একমাত্র সরকাররা বলতে পারবে। এই নতুন প্রজন্মের একজন মানুষ, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একজন মানুষ, যে ছবি আপনি বা যে ক্যানভাস এঁকেছিলেন আর আজকে যেটা দেখছেন 54 বছরের মধ্যে বা পরে, সেটাকে আপনি কিভাবে মিলছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমি আজকের এই বিজয়ের মাসে বাংলাদেশের স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান, সামরিক, আধা সামরিক যারা জড়িত, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আপনার প্রশ্নটা বলবো যে এই প্রজন্মের মানুষ হিসেবে আসলে আমাকে ব্যথিত করে যে স্বাধীনতার 54 বছর পরে এসে আমাদের দেখতে হচ্ছে যে আপনার এখন যে বর্তমান সরকার আছে, যে মানে আপনার এই দিনটি পালন করবে কিনা এটি নিয়ে তারা সংশয় প্রকাশ করছে। এবং দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলদেরকেও মানুষের কাছে বলতে হচ্ছে যে তারা ক্ষমতায় গেলে আপনার এই বিজয় দিবসটুকু উদযাপন করবে কিনা, এটাও তাদের কাছে বলতে হচ্ছে। এটা আমি বলবো, আমি এই প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি এটা লজ্জা বোধ করি। কারণ 54 বছরে বাংলাদেশের যে ইতিহাস, এটা এত বিকৃত হওয়া কোনোভাবেই কাম্য ছিল না। এটার জন্য দায়ী বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল এটার জন্য দায়ী। কারণ তারা কেউই কিন্তু বাংলাদেশের যেই আপনার যে স্বাধীনতার যে প্রকৃত ইতিহাস, ইতিহাসটুকু কিন্তু সংরক্ষণ করতে আমি বলবো যে ব্যর্থ হয়েছে। এটা শুধু আওয়ামী লীগ বলবো না, এর আগে যারাই ছিল সবাই কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে। তো আমি বলবো যে যে ডক্টর জিয়াউদ্দিন, উনি আমার খুবই শ্রদ্ধা, উনি যে কথাগুলি বলেছেন এটি আসলেই আপনার বাংলাদেশের সাথে এগুলি ওতপ্রোতভাবে জড়িত। এবং উনি নিজেই বলেছেন যে যেই জন্য বাংলাদেশের আসলে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছি বিভিন্নভাবে। আপনারা দেখে থাকবেন যে এখনো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই 2025 সালে এসেও আমাদের শুনতে হয় যে বাংলাদেশের আপনার যেই জাতীয় সঙ্গীত এটি ঠিক নেই, বাংলাদেশের আপনার সংবিধান ঠিক নেই, তারপরে আপনার যে ভোট যে মানুষ যে প্রয়োগ করবে সেই ভোটাধিকার প্রয়োগ করার যে সিস্টেম, সেটাও এখনো প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া নানান বৈষম্য আছে। তো এগুলি আসলে 54 বছর পরে আমি বলবো যে নতুন প্রজন্মের একজন হিসেবে আমি আসলে খুবই হতাশ যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেই সরকারই যখনই ক্ষমতায় আসে সবাই শুধু বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলবে, মালয়েশিয়া করে ফেলবে, আমেরিকা করে ফেলবে, কিন্তু বাংলাদেশ নামক যে একটি রাষ্ট্র, যে আপনার তার নিজস্ব
যেই একটি আপনার প্রতিশ্রুতি দিয়ে আপনার বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই ব্যাপারে আসলে কেউ কিন্তু কোনো খোঁজখবর নিচ্ছে না। সবাই বাংলাদেশকে অন্য দেশ বানিয়ে ফেললো। বাংলাদেশের যে একটা নিজস্বতা থাকা দরকার, সেগুলি কিন্তু কেউ করছে না। সো আমি আশা করব 54 বছরে হয়নি, কিন্তু আসলে আমাদের আশা রাখতে হবে হয়তো ভবিষ্যতে কোনো একদিন হবে। অনেক ধন্যবাদ। নতুন প্রজন্মের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, যেটা এতদিন শুনে এসেছেন এবং আজকে যেটা দেখছেন, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে আমি জানতে চাইব, আপনি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন সেদিন টকবগে তরুণ যুবক, হয়তো কলেজ বা ইউনিভার্সিটি বা অথবা আমি জানি না, বা মেডিকেলে হয়তো তখন পড়াশোনা করছেন। তো বঙ্গবন্ধুর ডাকে আপনারা মুক্তিযুদ্ধে গেছেন। আপনি বললেন আপনার বাবাকে 9 তারিখ এপ্রিলের, অর্থাৎ 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হয়, অসংখ্য মানুষকে মারা হয়, স্বাধীনতার ঘোষণা পাঠ দেওয়া হয় এবং এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মানুষ ঝাঁপায় পড়ে শত্রুর বিরুদ্ধে বা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে। আপনিও তার মধ্যে একজন। তো এই যে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের যে স্বপ্ন বা প্রত্যাশা ছিল যে একটি শোষণহীন রাষ্ট্র বা শোষণমুক্ত রাষ্ট্র, এইটা যে স্বপ্ন নিয়ে আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন শোষণমুক্ত রাষ্ট্র গঠনের জন্য, আমরা তার কতটা কাছে যেতে পেরেছি এই 54 বছর পরে? অনেক ধন্যবাদ রানা। একটা কথাই খালি বলবো যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা বলতে পারি যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমাদের ভোটাধিকার থাকবে, আমাদের দেশে আমাদের কথা বলার সুযোগ থাকবে। এই জিনিসটা যদিও পেয়েছে, কিন্তু বাকি যেগুলো বিভিন্নভাবে রাজনৈতিক কারণে, রাজনৈতিক পট পরিবর্তন, আমাদের এক এক সময় এক এক গ্রুপ আসছেন, তারা অনেকেই মার্ডার হয়েছেন, বঙ্গবন্ধু সহ, জিয়াউর রহমান সহ, মানে কেউই স্টেবল হতে পারেন নাই। যে বঙ্গবন্ধু সময় পান নাই, বিদেশি চক্রান্ত ছিল, দেশটা এমন পর্যায়ে ছিল প্রত্যেকটা ব্রিজ ভাঙা, সবকিছু পাকিস্তানের নিয়ে গেছে। এর মধ্যে টিকে থাকাটা প্রথম দিকে আমরা তো দেখেছি, আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম, খুব ডিফিকাল্ট ছিল। আমি যেটা মনে করি, যেটা আমরা হারিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের সবাই মিলে যেটা করেছি। আমরা যদি খালি বলি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সাধারণ গ্রামের কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যে করেছে, এটা কিন্তু আমরা বলি না। না বলার জন্য কি হয়েছে যে অন্যরা মনে করো আচ্ছা আওয়ামী লীগ করছে, তার মানে আমরা এটার মধ্যে নাই, এবং তারা এটাকে বিপরীত ভাবে দেখে। আমি এরকম বলি যে একটা শিবির করতে একটা ছেলে, আমি তো এই শিবিরের সে প্রেসিডেন্ট ছিল, তার সাথে একদিন আমি কথা বলি না, নর্মাল ঝগড়া যদি লাগে, ও বলছে সাদেক ভাই, আমরা আমি তো শিবির করেছি যুদ্ধাপরাধীদের সাপোর্ট দেওয়ার জন্য না, আমি ইসলামিক ধর্ম করার জন্য। তখন আমার মনে হলো যে আমাদের ইয়াং যারা, এই তরুণের মতো, তারা যখন অন্যায় দেখবে, বুঝবে, তারা কিন্তু তাদের দাদা যেটা করেছে ওটাকে যে সাপোর্ট করবে এরকম কিন্তু না। আমাদের মধ্যেই কিন্তু পরিবর্তন হতে পারে, যেটা আমরা করতে দেই নাই, আমরা দূরে রেখেছি। আমি তো 80 সালে চলে আসছি আমেরিকা, কিন্তু আমি যেটা করেছি পার্সোনালি, যে মুক্তিযুদ্ধের পরে আমি আমি যতটুকু করতে পারি, ঢাকা মেডিকেল কলেজের প্রথম বাংলা, আমি একটা এডিটর ছিলাম পত্রিকা বের করার। তা ওদের বঙ্গবন্ধু মারা গেলেন, জিয়াউর রহমান আসলেন, পলিটিক্সে আমি কোনদিন যাই নাই, কিন্তু প্রকৌশলী কৃষিবিদ এবং চিকিৎসকদের প্রথম যেটা আন্দোলন হলো, এটা আমি ছিলাম ডাক্তারদের সেক্রেটারি এবং কৃষিবিদদেরকে আমি ঢুকেছিলাম। তারপর আমেরিকায় চলে আসি। আমেরিকা আসার পরে আমার সবসময় মনে হতো মুক্তিযুদ্ধকে কিভাবে বাঁচিয়ে রাখবো, মানুষের ভিতরে জাগ্রত রাখবো। ইভেন পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের মিটিং এ 2005-এ, আমি তখন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আমেরিকার সভাপতি, আমাকে তারা যখন দাওয়াত করলো, আমি বললাম আমি গণহত্যার কথা বলবো। তারা তো প্রথমে ঘাবড়ে গেল, তারপরে ডাকলো, আমি সবার সামনে 3000 ওদের ডাক্তার সামনে বললাম যে তোমরা আমাদের কাছে, তোমাদের আর্মি 30 লক্ষ নিরস্ত্র মানুষকে মেরেছে, তোমরা কিভাবে আশা করো তোমরা ডাকবো আর আমরা আসবো তোমাদের বন্ধু হয়ে যাব? তারা কিন্তু দাঁড়িয়ে হাততালি দিল এবং বললো যে আমাদের আর্মিরা অন্যায় করছে। পরের বছর আমার অনুষ্ঠানে তারা 2 জন পাকিস্তান মেডিকেল প্রেসিডেন্ট এসে মাপ চাইলো। তার মানে কি? তার মানে আমাদের সমস্ত সাবকন্টিনেন্টে ব্রিটিশরা একটা আগুন জ্বালিয়ে দিয়ে একটা হেট করে দিয়ে গেল, কিন্তু আমরা এখানে বসে আমরা অনেক কিছু করতে পারি। আমি সেটাই করার চেষ্টা করি। আমরা যে শহীদ উদ্যান সিলেটে, অনেকে জানে না, সবচেয়ে বড় যেটা বধ্যভূমি, সেটা এতদিন কিছু হয় নাই।
শত শত মেয়েদেরকে মানুষকে মেরে কবর, আমরা নিজেরা মাত্র 3 বছর আগে ওটাকে একটা উদ্যান বানিয়েছি, শোক থেকে শক্তির মতো। ওখানে অনেক অনেক শহীদ, যেমন মণিপুরী, হিন্দু, বৌদ্ধ, সবের নাম আমরা দিয়েছি। এবং ওখানে এখন মানুষ দেখতে যায়। কেন দেখতে যায়? যে এই বাংলাদেশ এসব মানুষ আত্মত্যাগের বিনিময় হয়েছে, এই জন্য মানুষটা হাম্বল যেন হয়। ঠিক এইভাবে মুক্তিযুদ্ধকে দৃশ্যমান যদি আমরা করতে না পারি, তার অনেকে জানেই না যে মুক্তিযুদ্ধকে একজন করে ফেললেন বা আর্মি করে ফেললো, এটা প্রত্যেকটা মানুষ, গ্রামে মহিলারা কিভাবে হেল্প করলেন। এই জিনিসগুলো আমি যেটা করার চেষ্টা করি, এগুলো বলার চেষ্টা করি। কেন চেষ্টা করি? যে আমি জানি যে আমরা যদি পুরো ইতিহাসকে সম্মান না দিই, আজকে যে আওয়ামী লীগের যে বিপর্যয় হয়েছে, এই জন্য আমাদের অনেক বিপদ হয়েছে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে যারা, তারা সবসময় মনে হয়েছে যে ওনারা তো ব্লাইন্ড সাপোর্ট করে। আমরা ব্লাইন্ড সাপোর্ট করি নাই। শেখ হাসিনা যখন ছাত্রদের মারতে শুরু করলেন, আমি প্রতিবাদ করার জন্য ফিরার পেতে ছাত্র সাথে আমি গিয়েছি, গিয়ে বলেছি যে হত্যা বন্ধ করেন। চেঞ্জ, যেটা সরকার পরিবর্তনের কথা পরে আসছে, কিন্তু আমরা চাই নাই। যখনই কিছু হয়েছে আমরা প্রতিবাদ করেছি, এটা আমাদের দায়িত্ব। কারণ আমরা মুক্তিযুদ্ধ করতে মরতে গিয়েছিলাম, তাই না? ফার্স্ট মেডিকেল স্টুডেন্ট, আমরা তো জানিনি আমরা বাঁচবো। আমরা তখনও কিভাবে, আমরা যখন গেলাম তখন কিছুই ছিল না। আমরা যখন দেখা হলো যে বেঙ্গল রেজিমেন্টের সাথে কর্নেল রব আমাদের পাঠালেন, আমরা তো বেঁচে যেহেতু আসছি, দায়বদ্ধতা। মুক্তিযুদ্ধ মানে কিন্তু খালি ওই 9 মাস যুদ্ধ করা না। মুক্তিযুদ্ধ মানে ওই ধারণার সমস্ত জীবন দিয়ে যদি আমি ওইটা না রাখতে পারি দেশের জন্য, মানুষের জন্য, তাহলে তো আমার মুক্তিযোদ্ধা বলার মতো বা বলতেও লজ্জা লাগবে যে আমি হয়তো কি জোর করে মুক্তিযুদ্ধ হয়েছিলাম, আমি কি কোনো কারণে বিপদে পড়ে মুক্তিযুদ্ধ হয়েছিলাম, না আমি সদ্যপ্রণীত হয়ে দেশের জন্য গিয়েছিলাম। তো এইসব কারণে আমি মনে করি মুক্তিযুদ্ধ এবং শহীদের সন্তানরা কিন্তু খুব দুঃখিত, তাদের কোনো খবর না হয় না। তাদেরকে আমি বারবার বলি, আমি যে শহীদের সন্তান, কিন্তু ওরা অনেক জুনিয়র, যে তখন আমি বলতাম যে তোমরা শেখ হাসিনাকে বলো যে আপনি এটা করেন না, কারণ আমি তো যেতাম না। তারা ভয় পেত, তারা মনে করতো আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু তারা যখন বড় হলো, তাদের বয়স 12 বছর, 10 বছর, তারা আজকে এখানে, কালকে ওখানে, তাদের কোনো আস্থা ছিল না কারোর উপরে। তো এখন শহীদ ফ্যামিলি, তারা যে হারিয়েছে, তারাই হবে সবচেয়ে বড় শক্তি, ভয় না পেয়ে যে আমার দেশকে, আমার বাবার রক্ত দেওয়া হয়েছে ওখানে, আমি এটার জন্য যা কিছু দরকার করবো। আর যারা মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা, মোস্ট অফ দ্য রাজনীতিবিদরা হয়তো চেঞ্জ হয়ে যাবেন, কিন্তু যারা এর মধ্যে একটা দায়বদ্ধতা আছে, তার মধ্যে তারা কিন্তু এখনো সামনে দাঁড়াতে পারবে। এই যে আমি এখানে এসে, এই যে কালকে দিয়েছিলাম যে আমেরিকাতে কি হয়েছিল অনেকে জানি না। আমেরিকানরা ছোট ছোট নৌকা দিয়ে তারা পাকিস্তানের যে আরব স্পটে ব্লকেট করেছিল, তাদের একটা ইয়াং মেয়েকে জিজ্ঞেস করলো তুমি এটা করছো কেন? বলো বাংলাদেশের জেনোসাইড হচ্ছে। বাংলাদেশ কোথায়? তা জানি না। তুমি বাংলাদেশের জেনোসাইড করলে আমি যদি মরে যাই, তো আমি সামনে যাব। এই যে একটা মেয়ে, সে আমার দেশকে চিনে না, যার জন্য গেল। আমরা কেন করতে পারবো না? এই ইতিহাস যদি আমরা না জানি, এই যে ব্লকেটের যে ইতিহাস, এই ফার্স্ট টাইম সমস্ত পৃথিবীর মধ্যে জর্জ হ্যারিসন যে এইডস কনসার্ট, প্রথমবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য প্রথমবার এইড কনসার্ট হলো। অনেক কিছু বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে যেটা কিন্তু আমরা জানার দরকার, এবং আমরা এটার ঐতিহ্যকে যদি ধারণ করি। আজকে আমি দেখি বাঙালিরা যত মসজিদ মন্দির সবখানে বিভক্ত হওয়ার জন্য আমি একদিকে খুশি। কেন খুশি? যে তারা কেউ বসে নাই, অন্যরা বিভক্ত, যা বাবা তুমি করো। বাঙালিরা তারা অপিনিয়ন দেয়, সম্প্রদায়তে মিশ্র, তাদেরকে দিয়ে জেনোসাইড করা সম্ভব না। তারা একজনের অপিনিয়ন আরেকজন দেবেই, কিন্তু এটাকে কনস্ট্রাকটিভ ভাবে আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেকটা জিনিসে বাংলাদেশি যেভাবে উদ্বেলিত, এটা আমাকে সাহস দেয়। আবার মাঝে মাঝে নিরাশ হয়ে যখন দেখি যে একজন আরেকজনের বিরুদ্ধে, আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষের মানুষ একজন আরেকজনকে রাজাকার বলে এই জিনিসগুলো নিজের বাহাদুরের জন্য, নিজেকে বড় করার জন্য কোনো প্রয়োজন নাই এসব করার। যতটুকু আমার করার দরকার অতটুকু আমি করব, আর অন্যকে বলবো যে আপনি এটা করেন। আমি সিলেটে একটা কিডনি হাসপাতাল বানিয়েছি, এটা ফ্রি হবে। এটা বানাতে যে আরো অনেক কিছু আছে, বাট যেটা বলতে চাচ্ছি যে আমি কি করতে পারবো, এখানে
এবং বাংলাদেশে যে সরকার আসুক, সরকার আমাদের কিছু কোনোদিন দেয়ও নাই, দেবেও না। আমরা যে ভ্যাকসিন পাঠালাম, এই যে পুরো ভ্যাকসিনটা কিন্তু আমরা 3 জনই পাঠিয়েছি, কিন্তু আমরা কোনোদিন কেউ অ্যাওয়ার্ডও চাই নাই, আমরা বলিও নাই যে আমরা দাবি করেছি। এটা আমাদের দায়িত্ব। ঠিক যেরকম মুক্তিযুদ্ধে আমরা দায়িত্ব নিয়ে মরতে গিয়েছিলাম, যে কোনো সময় যদি কোনো দরকার হয়, তা আমরা দায়িত্ব মনে করেই করবো। এটার জন্য আমাকে মেডেল দেওয়া দিলে আমার লজ্জা লাগে যে আমাকে যেন একটা মেডেল দিয়ে আপনি আপনার ভালো কাজ করতে। আমার বাবাকে, উনি সবচেয়ে সিনিয়র মোস্ট প্রফেসর, এবং উনি ছিলেন ফাউন্ডিং সেক্রেটারি অফ পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন। এবং 69 গণ আন্দোলন যখন রাজশাহীতে, যখন শামসুজ্জোহাকে রাজশাহীতে তারা মারে, তখন আমার বাবা ওনাকে অপারেশন করে যখন বাঁচতে পারলেন না, উনি তখন স্টেটমেন্ট দিয়েছিলেন যে অধ্যাপককে তারা ক্লোজলি ব্যানার চার্জ করেছে। এটা পেপারে ওঠার জন্য আইয়ুব খানের পতন হলো, সমস্ত পাকিস্তানেও আন্দোলন হলো, ওনাকে আর্মি থ্রেট করেছিল। সেই জন্য অনেকের ধারণা দিয়ে যখন সিলেটে আসেন ওই জন্য ওনাকে মেরেছে। তো পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের ইতিহাস কিন্তু অনেক অনেক গভীর এবং অনেক বড়, অনেক সাহসী। আমাদের প্রজন্মরা এগুলো যদি জানতো, তাহলে তারা অনেক বেরিয়ে আসতো। এই জিনিসটা আমার দুঃখ লাগে যে আমাদের ইতিহাস খালি বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের ইতিহাস না, আর্মি ইতিহাস না, প্রত্যেকটা সাধারণ মানুষ কিভাবে যুদ্ধের সময় আমরা একদিন খাই নাই, কিভাবে খাবার আসছে, কিভাবে এগুলো এগুলো আমরা মনেই নেই যে আমার একসময় লুঙ্গি ছাড়া গায়ে কোনো জামাই ছিল না, 2 দিন ঘুরে বেড়েছিলেন আমাদের হাইট করে ওই পিছন থেকে অ্যাটাক করতে হতো। জেনারেল মুর্শেদ মানে লেফটেন্যান্ট ছিল তখন। এগুলো মনে হয় যে এগুলো স্বপ্ন, যেহেতু বেঁচে গেছি এই জন্য মনে হয় যে এগুলো আমাদের কথাবার্তা, কিন্তু কথাবার্তা বলে কোনো লাভ হয় না, কারণ কাজ করতে হয়। কথা না বলে যদি কিছু কাজ করা যায় দৃশ্যমান, তখন করা সম্ভব। অনেক ধন্যবাদ, সময় নিলাম। অনেক ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন। আপনার কথা অনুসারে একটি উদাহরণ দিতেই হয় যে আপনি যে কথাগুলো বললেন যে প্রচুর কাজ করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু কোনো পুরস্কার আশাও করেন না, প্রত্যাশাও করেন না বা চানও না। সেক্ষেত্রে যদি বলতে হয় যে ঘরের মধ্যে যে প্রদীপটা জ্বলে, প্রদীপ পুরো ঘরটাকে জ্বালিয়ে রাখে, আলো দিয়ে রাখে, কিন্তু তার নিচেই অন্ধকার থাকে। প্রদীপ একবারও বলে না যে আমি আগে আমার অন্ধকারটাকে দূর করি, তারপরে তোমাকে জ্বালাবো। এ কারণেই আপনারা সমাজে এত বড় হতে পেরেছেন। নিজে কি পাবেন না পাবেন সেটির কথা চিন্তা করেননি, বরং সমাজ যাতে এনলাইটেড হয়, মানুষের উপকার হয়, সেটার কথাই চিন্তা করেছেন। সুতরাং এর রেওয়ার্ড হয়তো সরকারিভাবে একটা ছোট পোতলা পেতেও পারেন, নাও পারেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু মানুষ তো আপনাদেরকে চেনে, মানুষকে শ্রদ্ধা করে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে একটু আহনাব আলম, আপনার কাছে আমরা জানতে চাই, যে কথাগুলো আমরা বলছিলাম যে আপনার জন্ম হয়তো 80-র দশকে জন্ম, তখনও দেখেননি, মুক্তিযুদ্ধ দেখেননি, তো প্রশ্নই আসে না। পরবর্তীতে মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনেছেন, দেশে কিছু পড়াশোনা করেছেন, আবার আমেরিকায় চলে এসেছেন, এবং একটা সময় বাংলাদেশের স্বাধীনতা আপনাদের কাছে একটা স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তরুণ হিসেবে বাংলাদেশের এই কখনো মনে হয়েছে যে যদি আমার বয়সটা 71-এ থাকতো তরুণ, আমিও হয়তো এই যুদ্ধে যোগদান করতে পারতাম? তো এরকম বাংলাদেশের, যেটি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের প্রতিঘাতে অনেক সরকারের পতন ঘটেছে, অংশগ্রহণ করেছে, হয়তো মুক্তিযুদ্ধে যায়নি, কিন্তু আমরা এরশাদের পতন দেখেছি, খালেদা জিয়ার সময় আন্দোলন দেখেছি, আবার এই 24-এ হাসিনার আন্দোলন দেখেছি, যেখানে তরুণরাই অংশগ্রহণ করেছেন। তো সেটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি আপনাকে বলি যে তরুণ সমাজ আজকে যদি এই রাষ্ট্রনীতির ফলে বা রাষ্ট্রনীতির নির্ধারণে যথাযথভাবে এই যে যারা আন্দোলন সংগ্রামে নিয়োজিত হচ্ছে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই রাষ্ট্রীয় নীতিতে যথাযথভাবে কি তাদের ভূমিকা পালন করতে পারছে? কারণ তারাও তো সেই সুযোগ পেয়েছে। হ্যাঁ, আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা অ্যান্সার দেওয়াটা কিন্তু এত ইজি না। তবে আমি আমার কথাটা বলতে পারি, আমি কেন মুক্তিযুদ্ধের আদর্শ উদ্বুদ্ধ হয়েছি। যখন আমরা স্কুলে ছিলাম, আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার বিভিন্ন রচনা লিখতে হইতো। তারপরে তখন আমরা বিভিন্ন বই কিংবা বিভিন্ন ডকুমেন্টারি পড়ে যতটুকু দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে মানে বলবো যে এটা সবাইকে উদ্দোলিত করে, যে মানে আমিও যদি এই মহান একটি কাজে যদি অংশগ্রহণ করতে পারতাম, এটা আমাদের কাছে তখন এমন মনে হয়েছে। কিন্তু আমরা যখন বড় হয়েছি এবং আমাদের যে আপনার যে বিবেক, মানে যেই আমরা বুঝতে শিখেছি, তো আমার কাছে মনে হয় যদি
পরিস্থিতির যদি এখনো যদি হইতো, আমার যদি সুযোগ থাকতো, আমি হয়তো অংশগ্রহণ করতে যাইতাম। কিন্তু আপনি যে প্রশ্নটা বলেছেন যে এখন যারা আছে, আমি বলবো যে কেন জানি আসলে মানে সংকীর্ণ মানসিকতার, যে আমরা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সেভাবে স্মরণ করতে চাই না। এখনো যারা ক্ষমতায় আছে, তারপরে আপনার এর আগে যারা ক্ষমতায় ছিল, এরাই কিন্তু মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে ক্ষমতায় থাকার জন্য, নিজেদেরকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে অনেক ক্ষেত্রে কিন্তু বিকৃত করেছে। যেটি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ বলেছিলেন যে এটাতে এর আগে যারা ক্ষমতায় ছিল ওদের দায় আছে, ওরা শুধু আসলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটুকু না বলে শুধু নিজেদের প্রচার করায় ব্যস্ত ছিল। তো ঠিক এর ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। কারণ আপনি জানেন যে বর্তমান সরকার কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শে নয়, কিন্তু না হলেও কিন্তু আপনার যেভাবে মুক্তিযুদ্ধকে বিভিন্ন ক্ষেত্রে অস্বীকার করা হচ্ছে, আমি বলবো যে এই প্রজন্মের একজন মানুষ হিসেবে এটি আমি অত্যন্ত ঘৃণা ভরে দেখি। কারণ যেটা সত্যি সেটাকে সত্যি হিসাবে আমাদের স্বীকৃতি দিতে হবে। অবশ্যই এর আগে যারা ছিল, এটা শুধু একটি সরকার নয়, সবারই ভুল ত্রুটি হয়েছে। কিন্তু তাই বলে যে আমার এই ভুল কিংবা আপনার একটা মিথ্যা জিনিসকে আমার আবার এটাকে ফিউচারের দিকে টেনে নিয়ে যেতে হবে, এটার কোনো আমি দেখি না। আমার মনে হয় আমাদের যারা নতুন প্রজন্মের আছে সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরো পড়বে, জানবে। এটা এখন কিন্তু আসলে একজনের থেকে শুধু শুনে নয়, এখন কিন্তু বিভিন্ন ধরনের রিসোর্সেস আছে, পৃথিবীতে অসংখ্য বই আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। আপনি যদি ওগুলি পড়েন, ওগুলি পড়লেই কিন্তু আপনার প্রকৃত ইতিহাসটুকু জানা সম্ভব। আপনাকে আরেকজন থেকে মিথ্যা একটি তথ্য নিয়ে কিংবা একটি ইতিহাস জেনে কিন্তু আপনাকে মনের মধ্যে মানে এটা রেখে আপনাকে আসলে চললে হবে না। আপনি যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চান, বিভিন্নভাবে আপনি নিজেকে ওই জ্ঞান অর্জন করতে পারবেন। তো আমার মনে হয় আমাদের সেগুলি করা উচিত। শেষ প্রশ্ন, যেহেতু আপনি নতুন প্রজন্মের মানুষ, সংক্ষেপে 1 মিনিটে আপনি নতুন এই মুক্তিযুদ্ধের উপরে, বিশেষ করে 54 বছর পরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে নতুন প্রজন্মকে আপনি কি বলবেন? আমি নতুন প্রজন্মকে বলবো যে হ্যাঁ, আমাদের মধ্যে অনেক হতাশা আছে, আমরা অনেক কিছু পাইনি, কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আমরা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পেয়েছি, বাংলাদেশ নামক একটি মানচিত্র পেয়েছি। কিন্তু প্রাপ্তি আরো হওয়া উচিত ছিল, কিন্তু যেটি হয়নি। কিন্তু আমি আশা করব সামনের দিকে হয়তো তরুণ কারো হাত ধরেই হবে, এবং আমরা চাই যে সামনের বাংলাদেশ হবে আপনার মানুষ, আমরা যারা বাংলাদেশে থাকব, বাংলাদেশকে আমরা ভালোবাসবো। বাংলাদেশের কোনো নাগরিকের বিদেশে এসে আপনার বিশেষ করে মিডল ইস্টে যাইতে হবে না জবের জন্য। বাংলাদেশে কর্মসংস্থান হবে, বাংলাদেশের আইনের শাসন হবে, বাংলাদেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে, ছেলে মেয়ে কোনো বৈষম্য থাকবে না, জাতি ধর্ম কোনো বৈষম্য থাকবে না। এভাবে আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ জনাব আহনাব আলম। সর্বশেষ প্রশ্ন আমি ডক্টর জিয়াউদ্দিন সাহেবকে বলবো যে আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সবাই তখন যে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল তা নয়, কিছু একটা পোর্শন বা গোষ্ঠী বা ধর্মে বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তো এই যে যারা আপনারা, এখন আমরা চাই যে সমস্ত বিরোধিতা 54 বছর পরে এসে সবকিছু মিলেমিশে একটি সুন্দর, একটি গণতান্ত্রিক, একটি চমৎকার একটি রাষ্ট্র আমরা আশা করি। তো এক্ষেত্রে যারা 71-এ স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তারা কি আদৌ বাংলাদেশের এই স্বাধীনতাকে হৃদয় থেকে মেনে নিতে পেরেছে বলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি মনে করেন? এবং যদি না করে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবশেষ প্রশ্ন। অনেক ধন্যবাদ রানা। এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। যারা বিরোধিতা করেছে, আমাদের ইগো হচ্ছে যে আমি রাইট। এখন বিভিন্ন ভাবে তারা বলবে যে এই কারণে ভারত নিয়ে যেত, এই জন্য আমরা ভারত বিরোধিতা করছি। ভারতের সঙ্গে যোগাযোগ হয় নাই, ভারত আমাদের অস্ত্রই দেয় নাই প্রথম 3 মাস। তো ইতিহাস যদি উঠে আসে, সত্য ইতিহাস, তখন তারা জানবেন যে তাদের এটা ব্যাখ্যা দিয়ে কোনো লাভ হবে না। এবং সবচেয়ে বড় জিনিস যেটা তাদের বোঝা উচিত, যে তাদের প্রজন্মদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে এই যে অন্য বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষে, তাদের বিপরীতে দাঁড় করানো, এটা কিন্তু কারোর জন্য সুফল আসবে না। আমাদের এই যে একটা বিভক্তি, এটা আর বাড়তে থাকবে, আর হিংস্র ভাবে বাড়বে, রক্তক্ষয় হবে। সুতরাং যদি আমরা ইতিহাসকে মেনে নেই, ঠিক আছে, আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু এখন আমাদের দেশ তো 54 বছর তো ভারত নিতে পারে না, কেউ নিতে পারে নাই। আমরাই আমাদের দেশকে ভালো রাখছি না বা ভালো রাখছি। সুতরাং সেই জন্য
আমাদের মনে করতে হবে যে যেসব মিস্টেক হয়েছে, এবং যুদ্ধাপরাধের জন্য অনেকের ফাঁসি হয়েছে। সুতরাং আমি জামাতের একটা ছেলেকে বলছিলাম, তোমরা তো ক্লিন, তোমরা বলতে পারো যে আমাদের সাথে যারা যুদ্ধাপরাধ করছে তাদের তো ফাঁসি হয়ে গেছে, এখন আমাদের নামে কেন আপনারা বদনাম করছেন? এটা একটা রাস্তা, মানুষকে প্রত্যেকের সম্মানের সাথে বেরোবার রাস্তা দিতে হবে। আমরা যদি সব জামাতকে বলি যে তারা টুপি পড়লে যে তারা এর বিরুদ্ধে, সেটা কিন্তু না। কারণ বাংলাদেশের মানুষ এমনি দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে। তো আমাদের যেটা একটা টেন্ডেন্সি ছিল যে এই ধর্মীয় হলে মনে করে উনি বাংলাদেশের বিরুদ্ধে, এটা কিন্তু না। আমরাই অনেক সময় বিভক্তিকে বাড়িয়েছি। তো আমি যেটা তাদের বলবো যে আজকে জামাতের যে প্রেসিডেন্ট, সে বলেছে যে ৭১ প্রথমবার বড় করে বলেছে যে ৭১ আমরা যে ভুল করেছিলাম সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। তার আগে এখানে নিউ ইয়র্কে বলছিল, কিন্তু একটু ফাঁক ছিল। এই যে কথাটা সে বললো, সাহস করে বললো যে ডক্টর শফিক, অন্যরা কিন্তু এটা মানবে না, তার দলের লোকে অনেকে মানবে না, কিন্তু এই বলাটা কিন্তু দরকার ছিল। এবং এই বলাটার জন্য দরকার ছিল যে যারা তাদের বিরুদ্ধে, তারা মনের মধ্যে, যেমন পাকিস্তানিরা যখন মেডিকেল অ্যাসোসিয়েশন আমারটাতে এসে তারা মাপ চাইলো সবার সামনে, অনেকের মন হালকা হয়ে গেল না? ভালো মানুষ তো আছে তাদের ভিতরে। ঠিক আমাদের বললাম না, সবসময় আত্মীয় স্বজন। এখন তারা যদি তাদের নিজেদের স্বার্থেই তাদের ছেলেপেলে যে আছে, একজন বক্তৃতা দিচ্ছে, বিরুদ্ধে যাচ্ছে, তারা একজন আরেকজনের মারবে, এটা তো আর কেউ ছেড়ে যাবে না। আগে যেরকম শিবির রক কাটতো, এখন আওয়ামী লীগ রক কাটবে, কারণ তুমি যদি আমাকে বিপদে ফেলো, আমি তো বসে থাকবো না। যুদ্ধ তো একটা খাঙ্গামতো একটা হবেই। তো এটা কি দরকার আছে আমাদের? সামনে দরকার নাই। এইসব কারণে আমি যেটা বারবার বলি যে প্রকৃত ইতিহাসকে সম্মানের সাথে, হ্যাঁ আমরা বলতেই পারি যে যারা পাকিস্তান বিরোধিতা করেছিল বা মুক্তিযুদ্ধের, তাদের বিরাট একটা গ্রুপ, তারা যখন হিন্দুদের দাঙ্গা হলো, তাদের ওই সময় মনে করে যে পাকিস্তান তারাই চেয়েছেন, যারা পাকিস্তান এনেছেন তারা কেন পাকিস্তান ভাঙতে চাইবে? কিন্তু যখন গণহত্যা, আলবদর, মানে একটা গ্রুপ, জামাত তো সবাই করে না, জামাতে যে একটা গ্রুপ এসব করেছে তাদেরকে তো দায়ী থাকতেই হবে, এবং সেটাকে মেনে নিতে হবে যে আমাদের কিছু গ্রুপ অন্যায় করেছে, কিন্তু আমরা সবাই করি নাই, কারণ তারা আমাদের একটু আত্মীয় স্বজন। কিন্তু ধর্মের পলিটিক্সের মধ্যে একটা প্রবলেম হলো, তারা খুব ফ্যানাটিক হয়ে যান এবং নিজেরা ছাড়া অন্যদেরকে, মানে আপন ভাই হলেও ওই গ্রুপ না হলে নেন না। এটাকে ছেড়ে আসতে হবে। এখন যেহেতু ওপেন হয়েছে, এখন ছেড়ে এসে সবাইকে ইনক্লুসিভ যদি না করা হয়, তাহলে দল কোনোদিন মানুষের সম্মান পাবে না। অনেক ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। যদিও আপনি কথাটা বলেছেন যে ডক্টর শফিক ক্ষমা চেয়েছেন, এই ক্ষমাটা যদি সত্যি মন থেকে হয়ে থাকে সত্যি ভালো, কিন্তু যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, ক্ষমতায় যাওয়াটাই যদি এই ক্ষমা চাওয়ার কথা মানে মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে সেটা হৃদয় বিদারক হয় মুক্তিযোদ্ধা আপনাদের জন্য অন্তত। কারণ পাশাপাশি যদি যেটি আহনাব আলম সাহেব বলেছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে ৭১-এ যে পাকিস্তানের আত্মসমর্পণ করেছিল সেটা ভারতের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়, এটি আমাদের জন্য অনেক লজ্জাকর। বিশেষ করে আপনাদের মতো মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন, জীবন দিয়েছিলেন, শহীদ পরিবারের সন্তান, তাদের জন্য এটা কষ্টকর ব্যাপার। তারপরেও আমরা চাইব যে দেশটি সুন্দর হোক, ভালো হোক, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা দেশের সেবা করি, দেশকে ভালোবাসি, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাই। যেটা একটু আগে আহনাব আলম সাহেব বললেন যে কাজের জন্য আমরা মিডল ইস্ট নয়, মিডল ইস্ট আমাদের কাছে যাবে বা অন্য দেশ আমাদের কাছে যাবে, সেরকম রিসোর্স বা সুযোগ অনেক আছে বাংলাদেশে। আর কথা বাড়াতে চাই না। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়ে আজকে এই বাংলাদেশের বিজয়ের ৫৪ বছরের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে কথা বলেছেন। খুব সুন্দরভাবে আপনার উপস্থাপনা হয়েছে এবং একই সাথে আমাদের নিউ ইয়র্ক আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের অন্যতম এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাব আলম, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্ম, তিনিও আশার বাণী শুনিয়েছেন। আপনাদের দুজনের প্রতি আপনাদের এই আলোচনায় সত্যি আমাদেরকে ঋদ্ধ প্রাণিত করেছে এবং আপনাদের দুজনের প্রতি আমিও ঋদ্ধ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বাংলাদেশের বিজয়ের ৫৪ বছর প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে কথা বলেছি এবং সর্বশেষ যে কনক্লুশন বা উপসংহারে আমরা বলতে চাই, দেশটি আমাদের সবার। আজকে আমরা দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্যে গণতান্ত্রিক
প্রতিষ্ঠানকে মজবুত করার জন্য সত্যি সত্যি আমরা দেশটাকে ভালোবাসি, দেশের উন্নয়নে কাজ করি। একজন খারাপ করেছে বলে আমিও খারাপ করব, আগের সরকার খারাপ করেছে বলে আমরা দ্বিগুণভাবে আরও খারাপ করব, যেটি আমরা বর্তমানে রাজনীতিতে দেখতে পাচ্ছি, এটি মোটেও সুখকর কোনো বিষয় নাই। এই স্বাধীনতার বা বিজয়ের 54 বছরে আমরা শপথ গ্রহণকারী, দল মত বর্ণ ধর্ম সব কিছু ভুলে দেশের জন্য আমরা কাজ করি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শকদের যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।